যারা বাদশা সম্রাট হন তাদের তো একটা বাড়ি থাকে, একটা বাগান বাড়ি থাকে। তো শেখ শাহজাহানেরও বাগান বাড়ি আছে একটা। কতটা জায়গার উপর বাগান বাড়ি জানেন? কত বড় বাগান বাড়ি জানেন? এই দেখুন এই বাগান বাড়ি। সন্দেশখালিতে এই এতটা উঁচু পাঁচিল দেওয়া যাতে বাইরে থেকে কিচ্ছু না দেখা যায় বাগান বাড়ি। জিয়াউল প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, কতটা জায়গার উপরে এই বাগান বাড়ি? কতটা জায়গার উপরে বাগান বাড়ি? কি কি রয়েছে এই বাগান বাড়িতে? দেখো, বাগান বাড়ি মানে হতে পারে 2-5 বিঘে বাগান বাড়ি আমরা দেখেছি, সচরাচর দেখে থাকি। কিন্তু শেখ শাহজাহানের একেবারে যে বাসন্তী হাইওয়ের ধারে একেবারে রাজবাড়ি যে মার্কেট, তার পাশেই রয়েছে 100 বিঘার বেশি বাগান বাড়ি। কি নেই সেই বাগান বাড়িতে? সবকিছু আছে। অর্থাৎ উঁচু পাঁচিল দেওয়া, এই যে বাসন্তী হাইওয়ের ধারে উঁচু প্রায় 5 ফুট 6 ফুটের উপর পাঁচিল দেওয়া, যাতে কেউ ওই সাইডে কি হচ্ছে সেটা দেখতে না পারে। এবং সেই বাগান বাড়িতে আমরাও ঢুকলাম, অবশ্য অন্য সাইড থেকে ঢুকলাম। ঢুকে কি দেখলাম? সেখানে বিশাল প্রসাদ সমান একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির ঝাঁচিকচিক্য বা বাড়ি রয়েছে এবং তার পাশে রয়েছে প্রায় না হলেও 7 দিয়ে শতাধিক নারকেল গাছ। আর কি রয়েছে সেখানে? তার শখের জিনিস, অর্থাৎ সবজি চাষ করতেন শীতের সময়, শীতকালীন সবজি চাষ করতেন। এবং একাধিক পুকুর রয়েছে এবং সেই পুকুরে সেখানে তিনি বসে কিছু সময় কাটাতেন। তার জন্য বেশ কিছু জায়গা সেখানে সুন্দর একটি টিনের টেক্সচার দেওয়া, অর্থাৎ মার্বেল পাথর দিয়ে টিনের টেক্সচার দেওয়া, সেই ধরনের একাধিক বসার জায়গাও রয়েছে। ফলে সেই বাগান বাড়ির প্রায় 100 বিঘা বেশির উপরে, সেই সম্পত্তির উপরে এই বাগান বাড়ি। এই বাগান বাড়ি করতে কিন্তু তার কিছুটা বেগ পেতে হয়েছিল। অর্থাৎ এলাকার মানুষ যেটা দাবি, যে এই বাগান বাড়ি বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের ছিল এবং তাদেরকে ভয় দেখিয়ে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই বিশাল সাম্রাজ্য, প্রায় 100 বিঘা সম্পত্তির মালিক তিনি এককভাবে হন। এবং সেখানে তিনি অধিকাংশ সময় তিনি সেইখানেই সময় কাটাতেন। অর্থাৎ তিনি রাজনৈতিক আলোচনা করতেন। আর সেই রাজা যখন চাইছেন তখন যারই বাড়ি হোক না কেন, যারই সম্পত্তি হোক না কেন, সে তো ছেড়ে দিতেই হবে। তো এই বাগান বাড়ির বা অন্যান্য প্রপার্টি তৈরি করতে গেলে টাকা লাগে, সম্পত্তি লাগে। আপনাদের আগে ইট ভাটার ছবি দেখিয়েছি। বিপুল সম্পত্তি, নদীর চর, সরকারি জমি, সেখানে বানিয়ে দিলেন ফিশিং মার্কেট। আবার সেখানে সরকারি পোনা, সেই সরকারি পোনা চড়া দামে বিক্রিও করছেন। এখানেই শেষ নয়, নদীর চর, সেখানে দিব্যি পরপর দোকান বসিয়ে দিয়েছেন। জিয়াউল আরো ভালো বলতে পারবেন। জিয়াউল, নদীর চর মানে সরকারি জায়গা, খাস জমি মানে তার নিজের জমি ধরেই নিয়েছেন। ধরে নিয়ে সেখানে কি করেছেন? দেখো, এই খাস জমি বা সরকারি ল্যান্ড হলেও যেহেতু শেখ শাহজাহানের নজর সেখানে পড়েছে, ফলে সেই সম্পত্তি উত্তার হয়তো 2-5 বছর পরে যদি এইভাবে সাম্রাজ্য বিস্তার করতে থাকে, তাহলে এই যে একাধিক নদী রয়েছে, ছোট কলাগাছি, বড় কলাগাছি, রায়মঙ্গল এবং বিদ্যাধরী নদী, সেগুলো হয়তো তার নিজের মতন করে নেবেন। নিজের গতিপথও তিনি, এই নদীর গতিপথ কোন দিকে যাবে সেটাও তিনি ঠিক করবেন। তেমনই এই যে 3টি নদী বললাম, সেই 3টি নদীর একটি মোহনা, অর্থাৎ একটি জায়গা রয়েছে, সেই 3 মাথা বলা হয়, এলাকার মানুষ 3 মাথা বলে পরিচিত। সেখানে প্রায় 6-7 বিঘা চর পড়েছিল। আমি 2 বছর আগে সেখানে 2021-এ যখন ইয়ার্স হয়, সেই সময় সেই জায়গা থেকে লাইভ সম্প্রচার করেছিলাম, যেহেতু চর ছিল সেখানে। এবং এই যে ঝড়ের যে তাণ্ডব, সেখান থেকে আমি এবং আমার যারা দর্শক ছিল নিউজ 18 বাংলা, সেখান থেকে তাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু সেই জায়গায় আজকে যখন গেলাম, সেই জায়গাটা সত্যি আমি চিনতে পারছিলাম না। তার কারণ সেই জায়গাটার আগের মতো নেই। অর্থাৎ সেই জায়গাটা পুরোটাই কংক্রিটের হ্যাচারি তৈরি করা হয়েছে। প্রায় 5-6 বিঘা জায়গা নিজের ইচ্ছা মতন সেখানে হ্যাচারি তৈরি করেছে। সেখানে কি হয়? সেখানে পিন বাগদা, অর্থাৎ মাছের পোনা তৈরি হয়। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ এলাকার মানুষ যেটা বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন, যে যেহেতু এলাকার প্রচুর মানুষ এই কৃষি মৎস্য চাষির উপর নির্ভরশীল, ফলে রাজ্য সরকার এই সমস্ত গরিব দুস্থ চাষিদের জন্য পাশে থাকার জন্য তাদের ফ্রি অফ কস্টে মাছের পিন দেওয়া হয়, পোনা দেওয়া হয় এবং সেটি দেওয়া হয় কৃষকদের হাতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সবটাই শেখ শাহজাহানের হাতে আসতো এবং সেগুলি নিয়ে তার হ্যাচারিতে রাখতো এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন করতো চড়া দামে। অর্থাৎ 1 কোটি টাকার মাছ এলে সেটি
তিনি 2 কোটি টাকা বা অধিক দামে বিক্রি করতো চাষিদেরকে এবং বাধ্য করতো চাষিদেরকে নিতেই হবে। ফলে তার সাম্রাজ্য বিস্তার হয়েছে, ফলে অর্থ এসছে প্রচুর পরিমাণে, ফলে যেদিকে তার চোখ গেছে সেদিকেই তার সাম্রাজ্যের জায়গা বসেছে। এবং সব জায়গায় তিনি একটা জিনিস কিন্তু করেছেন, যেমন সরবেরিয়া দেখা যাচ্ছে বিশাল মার্কেট, সেখানে শেখ শাহজাহান মার্কেট, অর্থাৎ তার নামে মার্কেট। এখানেও ঠিক তেমনই রয়েছে শেখ শাহজাহান ফিশ সেন্টার, এবং এখানে এই যে ফিশ সেন্টারের নামও কিন্তু শেখ শাহজাহানের নামে। কিন্তু মানুষ কোনো প্রতিবাদ করতে আসতো না, ভয় পেত না। প্রতিপত্তি হলে তখন তো নাম কামাতে ইচ্ছে করবে, এই সব জায়গায় নিজের নামটা রাখবেন, সেটাই তো স্বাভাবিক। আর যখন সেখানে নাম থাকবে তখন সাধারণ মানুষ আর মুখ ফুটে বলবেন কি করে? তো নিজের জন্য বাগান বাড়ি আর রিসর্ট, যারা বন্ধু বান্ধব যারা আসবেন, পরিচিত আসবেন, রিসর্ট ধামাখালিতে একটা রিসর্ট আছে। ধামাখালির কোথায় রিসর্ট? কত বড় রিসর্ট জিয়াউল? দেখো, ধামাখালি একেবারে ধামাখালি বাস স্ট্যান্ড, অর্থাৎ একেবারে সরবেরিয়া থেকে ধামাখালি যাওয়া প্রায় দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা। এই 9 কিলোমিটার শেষে হচ্ছে ধামাখালি বাস স্ট্যান্ড, এখানে শেষ। অর্থাৎ তারপরেই ছোট কলাগাছি, বড় কলাগাছি, রায়মঙ্গল নদী সেখান থেকে শুরু হচ্ছে। ফলে ওই ওখানে শেষ। ফলে সেখানেই তৈরি হয়েছে বিশাল তার একটি হোটেল, অর্থাৎ হোটেল রয়্যাল সুন্দরবন এই নামে একটি রিসর্ট রয়েছে। সেখানে তার বিশাল, সেখানেও প্রশাসমান বাড়ি আর কি, অর্থাৎ রিসর্ট রয়েছে। সেটিও কিন্তু শেখ শাহজাহানের। শুধুমাত্র শেখ শাহজাহানের রিসর্ট নেই, তার ঠিক উল্টো সাইডে, রাস্তার আরেকটি সাইডে যেখানে বিদ্যাধরী নদী চলে গেছে, বয়ে গেছে, সেই নদীর পাশে বিশাল চর পড়েছিল, সেটিও কিন্তু দখল করেছে একেবারে শেখ শাহজাহান। নদীর চর পড়ে থাকলে, সেই জায়গাগুলো সরকারি জমি থাকলে সেই জায়গাগুলো তিনি ধরেই নিয়েছেন শেখ শাহজাহান, যে সেই জায়গাগুলো তারই, তার জন্যই নদীতে চড়া পড়ে, তার জন্যই নদী গতিপথ বেঁকে যায় নদীর, এবং সেই জায়গাগুলো তার হয়ে যায়। তো তার সম্পত্তি তো দেখা যাচ্ছে, শেখ শাহজাহান কোথায়? লুকআউট নোটিশ জারি করলো ইডি লুকআউট নোটিশ জারি করলো শেখ শাহজাহানের বিরুদ্ধে। অনুপ, কি খবর রয়েছে অনুপ? সন্দেহের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামে লুকআউট নোটিশ করে জারি করলো ইডি। শুধু ইডির পক্ষ থেকে এফআইআর রিজু করে কিন্তু থেমে থাকলো না, ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হলো। তার কারণ, যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকায় থাকে, মনে করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সরাসরি কিন্তু যোগসূত্র তার রয়েছে, এবং এপার বাংলা থেকে ওপার বাংলা পালিয়ে যাওয়ার অর্থাৎ কিন্তু প্রবণতা ইডির পক্ষ থেকে দেখানো হচ্ছে। ইতিমধ্যেই ফোনের যে টাওয়ার লোকেট থেকে শুরু করে সমস্ত গতিবিধি নজর রাখা হলেও কিন্তু ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানের নামে। তার কারণ, যেভাবে ইডির উপরে বা সাধারণত হামলা করেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এই সমস্ত ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়েছিল, তারই পদক্ষেপ থেকে দিল্লিকে গোটা বিষয় হেডকোয়ার্টারকে জানানো হয়। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে সরাসরি লুকআউট নোটিশ জারি করলো শেখ শাহজাহানের বিরুদ্ধে। শুধু তাই নয়, এফআইআর করেই কেউ থেমে থাকলো না, অর্থাৎ আরো কড়া পদক্ষেপ নিয়েছে ইডি আধিকারিকরা, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত, এবং সেরকমই কিন্তু বার্তা শেখ শাহজাহানকে দিল ইডি আধিকারিকরা। ধন্যবাদ। তো কাল সরবেরিয়ায় যেমন ইডি তদন্তকারী অফিসাররা গিয়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে, তার ভাইয়ের আইসক্রিম ফ্যাক্টরিতে, তার 2 কর্মীর বাড়িতে দিনভর ম্যারাথন তল্লাশি, তারপর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পত্তি নিয়ে কথা হচ্ছিল, কার কত সম্পত্তি। শঙ্কর আঢ্যর সম্পত্তির হদিশ একবার নেওয়া যাক। অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনিরুদ্ধ, শঙ্কর আঢ্য, তার কত সম্পত্তির হদিশ এখনো পর্যন্ত পাওয়া গেল? দেখো, তোমাকে জানিয়ে রাখি অতনু, গতকাল রাতে গ্রেপ্তারির পরে আজ যখন সকাল থেকেই কিন্তু এই সম্পত্তি নিয়ে ইডির দপ্তর থেকে নানা রকম তথ্য দিয়ে আসছে, এবং সেই সম্পত্তির বিষয়ে যদি বলতেই হয়, শঙ্কর আঢ্য দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। তার মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, এমনকি সোনার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, শপিং মল আছে, স্কুল আছে। যা নিয়ে এখনো অনুমান করা ঠিক হবে না, কারণ ইডির আধিকারিকরা আরো তথ্য দেবে এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে কত সম্পত্তির মালিক তিনি। যদিও এই নিয়ে বলা যেতে পারে যে বনগাঁয় বিজেপির পক্ষ থেকে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল কিন্তু অভিযোগ করেছেন যে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আছে তার, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে তার, দুবাইতে ব্যবসা আছে, বাংলাদেশে ব্যবসা আছে, এমনকি দেশ সহ বিদেশের নানা জায়গায় তার সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি। যাদেরকে বলা যেতে পারে যে ইডি এবং ইডি মনে করছেন যে
রেশন দুর্নীতির টাকা তিনি হয়তো বিদেশে পাচার করে দিয়েছেন। তো ইডি জিজ্ঞাসাবাদ করবে তাকে, তার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে, ইডি হেফাজত পাওয়া গিয়েছে। তো তার আগে যখন কোর্টে এজলাসে যখন তাকে তোলা হলো, তখন ইডির আইনজীবী বললেন আরও এক চাঞ্চল্যকর তথ্য আছে তাদের হাতে। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি গোপন চিঠি, যে চিঠি জ্যোতিপ্রিয় মল্লিক দিয়েছিলেন তার মেয়েকে, এবং সেই চিঠিতে শঙ্কর আড্ডর নাম রয়েছে। সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, কি রয়েছিল, কি ছিল ওই চিঠিতে? চিঠি নিয়ে কি বলছেন আইনজীবী? এখনই দেখো, ইডির আইনজীবী বিচারককে প্রথমেই তারা এটা জানায় যে গত 16 ডিসেম্বর 2023 তারা যখন এসএসকেএম হাসপাতালে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক ভর্তি রয়েছেন, সেই সময় সিআরপিএফ জওয়ানরা তারা লক্ষ্য করেন যে যেই সময় সিসিটিভি ক্যামেরা খোলা হচ্ছিল, সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে একটি গোপন চিঠি দিচ্ছিল। সেই সময় তৎক্ষণাৎ সিআরপিএফ জওয়ানরা সেই চিঠি কেড়ে নিয়ে যখন খোলে সেই চিঠি, সেই সময় তারা দেখেন যে সেখানে শঙ্কর আক্ত এবং আরো অন্যান্য ব্যক্তিদের নাম সেখানে উল্লেখ রয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে তার কাছ থেকে কিছু অ্যাডভান্স এবং রিএম্বার্সমেন্ট করানোর বিষয় কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। এবং আরো বেশি, যেহেতু সেটি কনফিডেন্সিয়াল বলে আরো কিছু তথ্য সেটি কিন্তু ইতিমধ্যেই সিলড খামে সেটি বিচারকের কাছে জমা দিচ্ছে। বেশ, ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ।